চট্টগ্রামের হাটহাজারীতে কি হচ্ছে আগে যদি একটু বলতেন আমাকে, যে সেখানে 144 ধারা জারি হয়েছে কিন্তু সব অবরুদ্ধ করে রেখেছে হাটহাজারীর মাদ্রাসার শিক্ষার্থীরা। হ্যাঁ, ধন্যবাদ সুলতানা। ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত হলো হাটহাজারীতে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একটা ছোট্ট ঘটনা থেকে, সবকিছুই ছোট্ট ঘটনা থেকে শুরু হয়। ছোট্ট ঘটনা থেকে শুরু হয়েছে। ছোট্ট ঘটনাটা কিছুই না, যে জশ্নে জুলুসের যে আ সমাবেশটা হয় বা যেখানে জড়ো হয় এই ইয়েরা সুন্নি বলে দাবিদার যারা তারা ওখানে যায়, বাসে করে যাচ্ছিল, তারা সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছিল। সেখানে এক যুবক কি বলে একটা ভিডিও করেছে, যেটা আ মনে হয় যে উনি হাটহাজারী ওই ছেলেটি হাটহাজারী মসজিদকে লক্ষ্য করে একটু আ ব্যঙ্গ বিদ্রূপ করেছে। তো ওইটা দেখলে মনে হয় না যে মনে হয় সমবয়সী কেউ কাউকে ব্যঙ্গ, এটা তো মসজিদেও করে, সব জায়গায় করে, দুষ্টামি ইয়ে করে সব জায়গায় হয়। তো এটা একটা দুষ্টমি টাইপের একটা ভিডিও, যে ভিডিওটাতে মনে হচ্ছে যে হাটহাজারীর মসজিদের দিকে সে ব্যঙ্গ করে অঙ্গভঙ্গি করেছে। তো এখন এটা অনেকে ওখানকার অনেকে বলছে এটা কিছু না, সে তার বন্ধু বান্ধব ওখানে আছে, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য অঙ্গভঙ্গি করে সে ভিডিওটা আপলোড করে দিছে। কারণ আপলোড করে দেওয়ার পর তার বন্ধুরা তো দেখছে বা দেখেনি, হাটহাজারের মাদ্রাসার ছাত্ররা দেখে এটা একেবারে তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে, এবং তারা সঙ্গে সঙ্গে বাইরে এই রাস্তাঘাট বন্ধ করে দিছে, এই করছে, মারপিট করছে, অনেক কিছু করছে। সো একটা ছোট্ট ঘটনা থেকে কিন্তু একটা বিশাল ঘটনা তৈরি করা হয়েছে। এ এর আগেও আপনার মনে আছে যে আ আ কোনো একজন একটা ফেসবুকে পোস্ট দিছেন বলে তাকে ধরে নিয়ে একেবারে আল্লাহর নামে বিচার করে ফেলানো, তাকে ফাঁসি দিয়ে দিতে, প্রকাশ্যে ফাঁসি দিতে। বাংলাদেশে এখন এগুলো একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অ্যাকশনটাও যেমন সাধারণ, ওই ছেলেটি যেমন দুষ্টামি করছে সাধারণভাবে, তেমনি সাধারণের মতো করে রিঅ্যাক্ট করা হয়েছে। রিঅ্যাকশনটা এখন হয়ে গেছে বিশাল। এমনই বিশাল যে ১৪৪ ধারা জারি করতে হয়েছে। কিন্তু সে ১৪৪ ধারা বজায় রাখার মতো পুলিশ ফোর্স বা আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী সেখানে নাই। তো সমস্ত কিছু এখন হাটহাজারীর এলাকাটা হাটহাজারীর এরা দখল করে রাখছে। আবার সুন্নি যারা বলে দাবিদার, আমি এক্সাক্টলি এই ধর্মীয় এইসব সেক্ট নিয়ে আমার কোনো ধারণা নাই, এবং আমি কোনো এ নিয়ে আমার কোনো পড়াশোনা নাই, আমি কিচ্ছু জানি না। শুধু পত্রিকায় লেখা হচ্ছে সুন্নি মতাবলম্বী আবার কওমি মতাবলম্বীরা এখন ফাটাফাটিতে ব্যস্ত আছে। তো এইটা তো শুধুমাত্র যে এইটা গত আজকের একদিনের ঘটা তা না। গত গত বছর ৫ আগস্টের পর থেকেই কিন্তু এইরকম ঘটনা অহরহ ঘটে আসছে। হয়তো এটা একটা বড় হইছে। কিন্তু এর চেয়েতেও বড়, বড় ঘটনা আপনি বাংলাদেশে কোথায় কি হয় নাই? এমন কোনো উপজেলা পাবেন, এমন কোনো গ্রাম পাবেন যে গ্রামে হামলা হয় নাই? সেখানে কিন্তু ধর্মের প্রয়োজন হয় নাই। সেখানে একে অপরকে পছন্দ করে না এই হিসাবে হামলা হয়েছে। এবং উগ্রবাদীরা সাধারণ মানুষের উপর হামলা করেছে। সাধারণ মানুষ কারা? তারা দাবি করেছে যে সাবেক সরকারের সমর্থক। এখন একটা ঘর যদি আপনার থাকে, বাংলাদেশ যেমন যদি একটা দেশ হয়, সে দেশে যেমন বিভিন্ন মতের মানুষ থাকে, জামাত থাকে, আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, ইসলামী আন্দোলন থাকে, অমুক থাকে, জাসদ থাকে, বাসদ থাকে, একদলীয় পার্টি থাকে। মানে একজন একদল এই পার্টিও তো বাংলাদেশে আছে না? ৭০-৮০টা দল। তো এইটা একটা দেশ যদি ধরেন, তো সেরকম তো ধরেন এই যে ইয়েটা যেকোনো একটা ঘরও কিন্তু যেকোনো ঘর, আপনার ঘর আমার ঘর, প্রত্যেক ঘরে কিন্তু ভিন্ন ভিন্ন মত আছে। খাওয়ার টেবিলে বসে ভিন্ন মত প্রকাশ করা কিন্তু আমাদের একটা কালচারের মধ্যে অংশ। খাওয়ার টেবিল হয়তো বড় লোকরা খাওয়ার টেবিলে বসে, আবার গ্রামের লোকেরা হয়তো বিছানায় বসে মানে পাটি পেতে বসে খায়, কিন্তু সেখানে কিন্তু আড্ডা হয়। আড্ডা কিন্তু মত এবং বিমত হয়। সেটা ডিমের অর্ধেক পাওয়া নিয়েও ঝগড়া হইতেছে, ডিমের কম অর্ধেক পাওয়া নিয়েও ঝগড়া হইতেছে। এই তরকারি আমাকে ভালো টুকরা দেয় নাই, বোন বলতেছে আমাকে রানের টুকরা দাও, অমুক বলতেছে আমার থাইর টুকরা দাও, এই নিয়ে ঝগড়া হয়। তো দ্বিমত কিন্তু একটা সাধারণ বিষয়। সেই দ্বিমতের জায়গাটাকে যখন কি বলে নিয়ে যাওয়া হয় কমিউনাল ভায়োলেন্সের দিকে, যে দ্বিমতের জায়গাটা যখন নিয়ে যাওয়া হয় হলো রক্তক্ষয়ের দিকে, তখন এটা ডেঞ্জারাস। প্রত্যেক ঘরেই কিন্তু দ্বিমত, সমত সবকিছু আছে, প্রত্যেক ঘরে একটা দুনিয়াতে থাকবে, সারা দুনিয়াতে আছে। বাংলাদেশটা ব্যতিক্রম না। কিন্তু বাংলাদেশের সমস্যাটা কি দাঁড়াচ্ছে, বাংলাদেশ একটা ছোট্ট ঘটনাকে বড় করে ফেলছে। যেমন আমি বললাম, এটা ভিডিও, ছোট্ট ভিডিও, সে হয়তো তার বন্ধুদেরকে, সাধারণত হয় না আমরা বন্ধুদের একটু, আমরা ছোটবেলায় হতাম ভেঙানো, মানে গাল বাঁকা করে একটু টিটকারি মারা, অমুক করে, এটা করি না আমরা? তো এখন এই ভেঙানোটা যদি ওই ছেলেটার, এটাকে যদি এত বড় করে দেখা হয় যে মসজিদকে সে ব্যঙ্গ করছে,
মাই গড, আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের কোনো ধর্মীয় মতাবলম্বী বা জশ্নে জুলুসের মতো উৎসবে যে ছেলেটা জয়েন করতে পারে, যে এতটা উদার, সে এরকম একটা অঙ্গভঙ্গি করবে। এটা করলে কমিরা করতে পারতো, মানে ওই হাটাজারির ছেলেরা কিন্তু এরকম উগ্র, তারা করতে পারে, কিন্তু ওই ছেলেরা করার কথা নয়। কারণ সে যাচ্ছে কোথায়, যেখানে গানা বাজনা হবে, যেখানে উৎসব হবে, ধরবেন নামে উৎসব করবে তারা। তো সেই ছেলেটা হয়তো তার, আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস, আমরা যেটা করছি ছোটবেলায় করছি, ওরও ইয়াং এজ বন্ধু বান্ধবরা দেখে আমরা যেরকম ব্যঙ্গ করি, চোখ মারি, ওই করি সেই করি, অনেক কিছু করি না, সে হয়তো ওইরকম একটা কিছু। তখন ভিডিও ছিল না আমাদের সময়, এখন ভিডিওর যুগ হয়েছে, সে ভিডিও তুলছে, ভিডিও তুলে আপলোড করছে, আপলোড করার পরে পুরো মাদ্রাসায় খেপে গেছে। মানে আমাদের ভেতরে, মানে আমাদের মস্তিষ্কের ভিতরে রক্ত ফ্লোটা নর্মাল নাই, অলওয়েজ এক্সট্রিম। আমরা মনে হয় যেন এটা ওই যে বলে না, বয়েল হইলে একেবারে এক্সট্রিম বয়েল হলে যেটা ইয়া তুলতে হয়, বলক অসহিষ্ণু। হ্যাঁ, এটা তুলতে থাকে, সেরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে। মানে কোনো কিছু আমাদের আর সহ্য হচ্ছে না। একজন আমাদের অসহিষ্ণু দিকে সবকিছু আমাদের অসহিষ্ণু হয়ে উঠেছে। অসহিষ্ণু, আপনি কোনো কিছু পছন্দ না, আপনি হাসছেন, তা তো মনে হয় উনি আমার দিকে তাকে হাসলো কেন? ব্যাপারটা এরকম। ও কিন্তু মানে অঙ্গভঙ্গি করেছে, দ্যাটস অল। মসজিদের দিকে কি অঙ্গভঙ্গি করছে সে, আপনি নিশ্চিত থাকেন ওই হাঁটাজারি এমনিতে ইয়ের দিকে তাকায়, সাইফুল ভাই, তার বন্ধুদের দিকে তাকায় সেটা করছে। আমি যতটুকু বুঝি, ধরেন এই কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী, তাদের মানে তাদের একটা তরিকা আছে, মানে ধর্মীয় দিক থেকে আমাদের অনেকগুলো তরিকা আছে। আমিও ওই তরিকাগুলো নিয়ে এত আগ্রহীও না, আমি এত ভালো বুঝিও না, হ্যাঁ। কিন্তু ধরেন তাদেরকে বলা হয় তারা একটা ঘুমন্ত শক্তি, তাদেরকে তখনই জাগিয়ে তোলা হয় কিংবা পরিকল্পিতভাবে জাগানো হয় যখন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, যখন দেশকে অস্থিতিশীল করার দরকার হয় এবং এর পেছনে ডিপ স্টেট থাকে। এটি হচ্ছে আমার অভিজ্ঞতায়, আমার সাংবাদিকতা আমি যতটুকু বুঝেছি। তো তাদেরকে তো গত 1 বছর ধরেই আমরা মাঠে দেখছি। এখন তাদের যে আসল কাজ, যে কমি শিক্ষার্থীরা যে কাজগুলো করে এবং তারা যে মাদ্রাসায় ফিরে যায়, সেই লক্ষণগুলো কিন্তু নেই, বরং তারা ওই অসহিষ্ণু অবস্থাতেই রয়েছে। তো জানি ডিপ স্টেট অনেক সক্রিয়, এখনো বাংলাদেশের ডিপ স্টেটের চাওয়া পাওয়া গুলো কোন অবস্থায় রয়েছে বলে আপনার কাছে মনে হয়, এবং এদেরকে তারা টুল হিসেবে ব্যবহার করছে কিনা? ধন্যবাদ। আপনি ডিপ স্টেট বলতে যদি আমেরিকান ডিপ স্টেট বল বা ওয়েস্টার্ন ডিপ স্টেট বলো, ওয়েস্টার্ন ডিপ স্টেটের এটা কাজের, আপনি পুরো মিডল ইস্টের যে তারা ছারখার করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, এটা কিন্তু এই এক্সট্রিমিস্টদের ব্যবহার করেই করছে। তারা কিন্তু কোনো উদারপন্থীকে দিয়ে করে না। উদারপন্থীকে হট যে সালাবিনা কি যেন ইরাকে, আমার আপনার মনে আছে যে, বা লিবিয়ার সালাবিনা কাকে, একজন আমেরিকান আমার ইরাকি নাগরিক, তাকে সামনে এনে তারা করছে। কিন্তু আলটিমেটলি তারা কিন্তু ওই যে খুঁজে ফিরে কিন্তু আইএসএ কে খুঁজে ফিরে কিন্তু তালেবানদেরকে তারা ফাইন্যান্স করছে। আফগানিস্তানে তাই করছে, সব জায়গায় তারা এটা করে কি, এটা বুঝতে দেয় না। প্রথম কিন্তু একজন উদারপন্থীর মাধ্যমে আনা, যেমন ধরেন বাংলাদেশে কিন্তু ইউনুস কিন্তু, আর যাই হোক, আমার একটা ধারণা সে কিন্তু উগ্র না। এটা তো তার উগ্র আচরণ আমি দেখিনি, আপনি দেখছেন কিনা আমি জানি না, কিন্তু তার উগ্র আচরণ দেখিনি। কিন্তু তাকে সামনে রেখে কিন্তু কাকে ফাইন্যান্স করলো উগ্রবাদকে, বাংলাদেশি উগ্রবাদ। এটা তো 5ই আগস্টের পরেই ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াই কিন্তু বলছে যে বাংলাদেশ কি শেষ পর্যন্ত র্যাডিক্যালিজমের দিকে যাচ্ছে কিনা। এটা আমেরিকান মিডিয়াতেই বলা হয়েছে, কিন্তু হ্যাঁ, ব্রিটিশ মিডিয়াতে বলা হয়েছে বাংলাদেশের। কিন্তু কারণ তারা জানতো যে ফাইনালি কিন্তু এর আগে এই যে আপনি যেটা ঘুমন্ত বললেন, সেই ঘুমের লোকগুলির কিন্তু তারা জাগিয়ে তুলছে। এখন এই জাগানো লোকগুলি কিন্তু ফেরত নেওয়া খুব কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটা কে করবে? সেটা করতে হলে আপনার একটা ডেমোক্রেটিক ভ্যালুজ সম্পন্ন উদার মানব মনের একটা গভর্নমেন্ট লাগবে, যে গভর্নমেন্ট তার মেশিনারি দিয়ে এদেরকে ঠান্ডা করবে। কিন্তু সেটা তো নাই এখন ইউনুস ইজ গ্রিপ বাই দিস পিপল। খেয়াল করে, ইউনুস যত উদার হোক বা ইউনুসকে আমি অ্যাটলিস্ট এটা মনে করি সে জঙ্গি না, কিন্তু সে জঙ্গিদের ভর করে কিন্তু তাকে ক্ষমতায় আনা হয়েছে। না 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 না, সেই জঙ্গি সে তো নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং সে নিজে এখন জঙ্গি হয়ে গেছে। এই যে খেয়ে ফেলা সাইফুল তাকে। ভাই, আপনি বলছেন ডক্টর ইউনুস জঙ্গি না। জঙ্গি কি দিয়ে হয়? অ্যাক্টিভিটি দিয়ে। সে নিজে কোনো জঙ্গিপনা করছে না, কিন্তু সে যখন জঙ্গিপনা, জঙ্গি কর্মকাণ্ডকে উৎসাহিত করবে, জঙ্গিদেরকে ছেড়ে দিবে, তখন আপনি তাকে জঙ্গি বলবেন না, না? সে তো জঙ্গিদের মাধ্যমে ক্ষমতা আসছে, আসার পরে তো তার হাতে কোনো ক্ষমতা নাই আর। এটা কিন্তু পিওর অন সিম্পল, কিন্তু যত কিছুই বল না, ওর যদি আমি একটা জিনিস ইয়ে করি যে
ইউনূসের মধ্যে কোনো সামান্য ভালো গুণ যদি থেকে থাকে, এটা তার প্রকাশ করার কোনো সুযোগ নেই যখন সে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। কারণ কি, সে কাদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, জঙ্গিদের এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। সো সে কিন্তু, জঙ্গিরা কিন্তু তার কাঁধে চড়ে নাচা শুরু করেছে, সে চেষ্টা করলো, বা তার মধ্যে মিনিমাম ভালো গুণ থাকলো, সে তার কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ নাই। প্লিজ, এটা একদম, সে যে 8 তারিখে যখন 5 তারিখে পরে 6 তারিখ যখন রাজি হয়েছে, তখন কিন্তু সে জেনে শুনে রাজি হয়েছে যে এখানে জঙ্গিরা কিন্তু টেক ওভার করছে, এবং সে জঙ্গি টেক ওভাররা কারা সাপোর্ট করছে সে জানে। তাকে ব্রিফ করা হয়েছে, তাকে সব, সে 2 দিন আসে নাই, কেন আসে নাই, 3 দিন আসে নাই কেন, তাকে ব্রিফ করার জন্য রাখা হয়েছে, ডিব্রিফ করা হয়েছে, সে ডিব্রিফ করে তারা পাঠানো হয়েছে, এবং সে এদের বাইরে যাওয়ার কোনো স্কোপই নেই, তার কোনোদিন চেষ্টা করলেও সে পারবে না, সে তো চেষ্টা করবে না, কারণ তার এক জীবনের স্বপ্ন হলো রাষ্ট্রপ্রধান হওয়া, সরকার প্রধান হওয়া। এটা তো আপনি জানেন যে 2005-6 সালে সে নিজেই দল বানাতে চাইছিল, এই করতে চাইছিল, তার তো এটা স্বপ্ন অনেকদিন আগে। এর আগে 2005-6-তে সে মইনিউদের কাছে সে 5 বছরের জন্য সে দায়িত্ব চাইছিল, সে 2 বছরে সে খুশি ছিল না, যে কারণে সে দায়িত্ব নেয় নাই। সো এটা কিন্তু এক ধরনের হলো তার একটা লোভ কাজ করেছে, লোভের সাথে সে কিছু এই জঙ্গিপনার মাধ্যমে যে রাষ্ট্র আসছে, সে মনে করছে যে আমি গিয়া সব ঠিক করে বললাম, আমি তো নোবেল বিজয়ী, আমি সবকিছু, সে ধরেন যে তার ভালো মানসিকতা থেকে দেয়, কিন্তু তার সম্ভব না। এট দ্য ভেরি মোমেন্ট সে রাজি হয়েছে, তখনই কিন্তু সে জিম্মি হয়েছে, যদি সে জঙ্গি না হয়ে থাকে। আর জঙ্গি হলে তো কথাই নেই। আর ডিপ স্টেটের কাজটা কিন্তু তারা যাকে দিয়া পারে ভাই, এটা জঙ্গি টঙ্গি ব্যাপার না, যারে দিয়ে পারে তারে দিয়ে কিন্তু তারা সমাধান। এটা আপনি বাংলাদেশের লেফটিস্টের ব্যবহার করছে না, সিপিবি ব্যবহৃত হয়েছে না, ব্যবহৃত হয়েছে তো সিপিবি, সিপিবির ছাত্র ইউনিয়ন ব্যবহৃত হয়েছে না এই জুলাই আন্দোলনে। তাহলে আপনি বামপন্থী মাহমুদুর রহমান মান্না ব্যবহৃত হয়েছে না, বামপন্থী জোনায়েদ সাকি ব্যবহৃত হয়েছে না, বামপন্থী সাইফুল হক হয়েছে সাইফুল না। ভাই, আমি আপনার সঙ্গে একটা জায়গায় একটুখানি দ্বিমত করতে চাই। ব্যবহৃত হয়েছে বললে মনে হয় যে তারা ভুলে অন্য কেউ তাদেরকে ব্যবহার করে ফেলেছে, তারা বুঝি সচেতন থাকলে ব্যবহৃত হতো না, এটা বোধ হয়। এবং তাদেরকে একটা আপনি বেনিফিট অফ ডাউট দিতে পারেন, কিন্তু আমি সরি, আমি তাদেরকে, তারা ব্যবহৃত হয়েছেন আমি বলতে নারাজ। তারা তারা এই চক্রের সঙ্গে সক্রিয়ভাবে ছিল, আপনাকে এটা বলতে হবে। কারণ তারা অত্যন্ত তীক্ষ্ণ, ক্ষুরধার সম্পন্ন, তারা যথেষ্ট রাজনীতি সচেতন। আমি মনে করি, আমি বাংলাদেশ থেকে আপনার কি তাই মনে হয়? আপনার কমিউনিস্টদেরকে মনে হয় তারা বুদ্ধিমান, বাংলাদেশের কমিউনিস্টরা? এটা এটা আপনি কি বললেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, বললেন তারা প্রত্যেকে বুদ্ধিমান। আরে রাখেন, এরা কয়ে বুদ্ধি না। শুনেন, এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আমি জাস্ট ছোট্ট করে আপনাকে হিস্ট্রি বলে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার স্বাধীনতার দাবিদার হতে পারতো, পারে নাই কেন জানেন? তাদের ফার্স্ট কংগ্রেসের মধ্যে রণদ্বীপের থিওরি নামে একটা থিওরি আছে, পড়েছেন কিনা আমি জানি না। রণদ্বীপের থিওরি হচ্ছে, ইয়া যদি ঝুটা হয় লাখো ইনসান ভুকা হয়। যখন ভারত স্বাধীনতার জন্য উন্মুখ, সারা ভারতবাসী যখন স্বাধীনতার জন্য উন্মুখ, তখন সিপিআইয়ের সাধারণ সম্পাদক রণদ্বীপে থিওরি দিলেন যে ইয়া আজাদি ভুকা হয় লাখো, ইয়া আজাদি ঝুটা হয় লাখো ইনসান ভুকা হয়, মানে এই আজাদির কোনো দরকারই নাই, কারণ লাখো ইনসান ভুকা, তাদের স্বাধীনতার দরকার নেই। তো এরা হইলো সেই ভাই, এরা সেই থিসিস দিয়ে আবার সেটা কিন্তু পরবর্তী কংগ্রেসে বলছে আমরা ভুল করে ফেলছি। আরো আমি বলি, প্লিজ আমি উদাহরণ দিই, এইসব আপনি বুদ্ধিমান বলাতে আমি খুব দুঃখ পাইছি যে এদেরকে বুদ্ধিমান কেন বলেন, এরা তো রাস্তার কিট, এরা, এদেরকে বুদ্ধিমান বলবেন না কেন বলেন আমি দেন। আমি আরো উদাহরণ, যে বঙ্গবন্ধুর যে ইয়াতে তারা দেশ স্বাধীনের জন্য তার অনেক ভূমিকা আছে, কিন্তু বঙ্গবন্ধু যখন বাকশাল করে তখন কিন্তু বঙ্গবন্ধুর সাথে তারা ছিল, কিন্তু যখন বঙ্গবন্ধুকে মারা যায় তারা কাকে সাপোর্ট করেছিল জানেন আপনি? তাদের থেসিস, তারা খাল কাটা কর্মসূচিকে তাদের কর্মসূচি হিসেবে ঘোষণা করছিল, এই জিয়া রহমানের কর্মসূচিকে। পরবর্তী তারা বলছে আমাদের এটা ভুল হয়েছে, আবার কিন্তু তারা তাদের কংগ্রেসে বলছে এটা আমাদের ভুল হয়েছে। তারা এক জীবন সবকিছু সমস্ত ভুল করবে, ভুল করে তারা পরবর্তীতে প্রথম বলবে যে এইটাই ঠিক, এইটাই ঠিক, এইটাই ঠিক, কারণ তারা বুদ্ধিমান। আপনি একটু আগে বললেন তাদেরকে খামোখা একটা সার্টিফিকেট দিয়ে, আমার কাছে মনে হয় বুঝছেন, এরা হলো ঘাস ফড়িং এর মতো, এখান থেকে ওখানে লাভ মারে, এখান থেকে ওখানে লাভ মারা, আবার ব্যাক করে আসে নিজের জায়গাতে, মানে কোনোদিন তাদের অগ্রযাত্রা নাই। আপনি যদি বলেন সেটা না বুঝে করে, আমি এটা মানতে রাজি না। না না বুঝি করে না তো, আমি বলছি না না বুঝে করে। তারা কি করে, প্রথম ওই যে বললাম না, এটা ঘাস ফড়িং এর মতো, লাফ মারে, মনে করে লাফ মারলেই আমরা এটা অ্যাচিভ হবে, কিন্তু যখন যায় লাফ মারে দেখে যে তাদের এখানে ওশেনের মধ্যে পড়ে গেছে, তখন আবার ব্যাক করে আসে, আবার লাফ মারে, আবার ব্যাক করে। সাইফুল ভাই, আমি তো আজও বুঝি না বামপন্থীরা কেন কেন তারা বাকশাল সমর্থন করলো না। বাকশাল তো তাদেরই একটা এজেন্ডা ছিল। না, বাকশাল সমর্থন করেছিল, না 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 না, বাকশালে তারা জয়েন করেছিল। না না না, সবাই করে নাই। আপনি সিপিবির বলেন, সবাই তো করে নাই, অল্প কিছু অংশ সবাই সর্বহারা ছাড়া সবাই জয়েন করছিল,
সর্বহারা ছাড়া সবাই জয়েন করছে। জাসদের কথা বলেন, জাসদ তো তখন বিপ্লব, তারা তো আর তাদের তো আপনি বামপন্থী বলতে পারেন না, এগুলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে আরেক অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত ছিল। যাদের বড় নেতা ব্যস্ত ছিল হলো ইসলামী বিপ্লবের লেখার জন্য, পুস্তক লেখার জন্য ব্যস্ত ছিল, আদিকে জাসদের সভাপতি ছিল এম এ জলিল। হুম। তো এদেরকে বামপন্থী বলা বা যেগুলি ইয়ে মার্ক্সকে যারা চর্চা করে, এদের মাথায় গোবর ছাড়ার কিছু নেই। না, এবং চীনারাও তো এই জয়েন করে। গোবরালার বাকশালে গুলোর মধ্যে দেবপ্রিয় ভট্টাচার্যও আছে। বাকশালে তো চীনারাও জয়েন করে নাই না না, চীনারা তো তখন, অধিকাংশ চীনা তো তখন ইয়েতে কি বলে, জাসদের। অ্যান্টি 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 বাংলাদেশ। রাইট, হ্যাঁ। তো যাই হোক, ওই আলোচনায় না যাই। একদিন বাকশাল নিয়ে আমার খুব আলোচনা করার ইচ্ছা। আমি বাকশাল যতই পড়ি আমি ততই মুগ্ধ হতে থাকি, বুঝছেন। এবং আওয়ামী লীগের লোকেরাও বাকশাল বলতে শরম পায়। হ্যাঁ, না না আমি না, শুনেন, আচ্ছা আপনি যে এই পর্যন্ত জিয়াউর রহমানের খালকাটা বিপ্লব সে ধরেন, যেটা খালকাটা বিপ্লব থেকে শুরু করে কিসের জন্য করছে, ধান চাষের জন্য করছে, সেটা তো বঙ্গবন্ধু সবুজ বিপ্লবের কথা বলছে, বলে নাই? রাইট বলছে তো। বলে গেছে তো। হ্যাঁ, আচ্ছা, তো এই যে উপজেলা পরিষদ করলো এরশাদ, বঙ্গবন্ধু তো জেলা পরিষদ করে জেলা গভর্নর বানাইছিল, রাইট। তাহলে তো বাকশাল তো এরাই ইমপ্লিমেন্ট করছে। এখন এখন পর্যন্ত যতগুলি জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলে, উপজেলা চেয়ারম্যান বলে, এই যে সবকিছু তো বাকশালেরই থেকে নেওয়া। কেউ বাকশাল বললে গালি মনে করে, কিন্তু বাকশাল থেকে কিন্তু তত্ত্বগুলি নিয়ে নিয়ে কিন্তু তারা ব্যবহার করছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরো আরো অনেক অসাধারণ কনসেপ্ট আছে বাকশালের মধ্যে। যেমন বাংলাদেশে কারো যদি একটি বাড়ি থাকে, সে দ্বিতীয়টি বাড়ির মালিক হতে পারবে না। এরকম অসংখ্য ভালো ভালো কনসেপ্ট আছে। নিশ্চয়ই একদিন আমরা ওটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা আজকে আমাদের প্রসঙ্গে থাকি, ঢাকা থেকে জাকার্তা, সর্বত্র শকুনের থাবা। আমাকে একটু বলুন যে আজকে যে হাটহাজারীতে যেই গন্ডগোল, আপনার কি মনে হয় এটি সহসা থামবে? হাঁটাচেরটা থেমে যেতে পারে, কিন্তু সারা দেশে থামবে না। কোথাও না কোথাও দেখবেন যে এটা ইয়ের মতো, ফোড়ার মতো করে, মানে সারা শরীরে যখন আপনার ফোড়া হয়, তখন কোনোটা আজকে ফাটে, কোনোটা কালকে ফাটবে। এটা পাকার একটা ব্যাপার আছে না, আপনি নিশ্চয়ই ফোড়া সম্পর্কে ধারণা আছে, বা বা গুটি সম্পর্কে ধারণা আছে, যেটা এক একটা এক এক সময় পাকবে। এটা ফলের মতো, যখন যেটা পাকবে তখন সেটা ফাটবে। আজকে এখানে কালকে ইয়েতে কি বলে, রাজবাড়িতে একটা ফাটছে, তারপরে রাজশাহীতে একটা ফাটছে, এখন হাটহাজারীতে ফাটবে, আপনি আরেকটা কোথায় বললেন সেখানে ফাটবে। হ্যাঁ, তো এরকম ফাটতে থাকবে। এটা এখন এত সারা শরীরের মধ্যে এত ফোড়া হয়েছে যে ফোড়াগুলি না ফাটা পর্যন্ত কিন্তু মানে আপনার রেহাই নাই। তো এগুলো ফাটবে, এগুলো ফাটতে ফাটতে এক পর্যায়ে আপনি ক্ষত বিক্ষত হয়ে দেশটার কি হবে আমি জানি না। তবে ফোড়া যেগুলো তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটা ফাটবে, এটা থেকে নিস্তার বাঙালির নাই, এটা আপনি নিশ্চিত থাকেন। এটা ইউনুসের তো কোনো ক্ষমতাই নাই, এবং ইউনুস পরবর্তী সরকারেরও এর উপরে নিয়ন্ত্রণ নিতে বহু সময় লেগে যাবে। বিকজ যেইভাবে আপনি মৌলবাদী চিন্তা, মৌলবাদী ভাবনা, যে আপনি কাউকে স্বীকার করেন না, আপনি আপনি কি মুসলমান ছাড়া পৃথিবীর কি, মুসলমান তো দ্বিতীয় বা তৃতীয় সংখ্যাগরিষ্ঠ, তাই না? আমি জানি না কত সংখ্যাগরিষ্ঠ, তো বাকিরা কি মানুষ না? তারা কি কীট পতঙ্গ? সো এই যে একটা ধারণা, তারাই একমাত্র মানুষ, আমরা মানুষ না, এটা তো ডেঞ্জারাস একটা, যে যেটা বিস্তৃতি ঘটেছে, যেটা আমাদের মধ্যে ছিল না, কিন্তু আমাদের বাংলাদেশে এটা ছিল না। আপনি দেখেন, বাংলাদেশকে সবাই আমরা মনে করি, অনেকেই আমরা আমাদের গ্রামটা এটা সাংঘাতিক পর্দানশীল মনে করি। আমরা বাংলাদেশ বলতেই বুঝি যে এই 70 বা 60-এর দশকের সময় রিক্সার মধ্যে পর্দা দিয়া রিক্সায় করে নববধূ যাচ্ছে, বা আমাদের কোনো দাদি যাচ্ছে, নানি যাচ্ছে, রিক্সাকে ইয়ে দিয়ে, পর্দা দিয়া। কিন্তু আপনি গ্রামে কখনো, আমি জানি না আপনার গ্রাম দেখছেন, আমি গ্রামে দেখেছি। আমার গ্রাম দেখার সুযোগ আছে, বিভিন্ন ছুটির সময় আমি গ্রামে যাই দেখছি। আমি গ্রামে দেখছি নারী এবং পুরুষ, সে আমার দাদার আমল থেকে, আমার তো আর এর আগের আমল দেখার শুনে দাদার আমল থেকে দেখছি যে নারী এবং পুরুষ সমানভাবে কিন্তু মাঠে কাজ করছে, গরু পালতেছে, ছাগল পালতেছে, সবজি ফলাচ্ছে, নারী পুরুষ একাধারে। এবং আমি এইটাও আমার মনে আছে যে এই গ্রামের নামাজ বলতে কি বুঝাতো জানেন? নামাজ মানে ভোর রাতে যে নামাজটা পড়ে, এই কি বলে, ভোরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজটা পড়বে, আর সন্ধ্যার সময় এসে মাগরিবের নামাজটা পড়বে, এবং কাজা পড়বে মাঝখানেরটা। সারাদিন কিন্তু কাজ করে। এই যে একটা সমাজ, সেই সমাজকে কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। কেমনে নষ্ট করা হয়েছে? আপনি যদি স্কুল কলেজ থেকে শুরু করে আজকে এই যে একজন ইউনিভার্সিটি প্রফেসর, সে ধরেন আপনি ঘোমটা করবেন, এতে কোনো ইয়া না, কিন্তু আপনি যখন এটা প্রমোট করবেন, তখনই কিন্তু আপনার মধ্যে একটা জিনিস কাজ করছে যে আপনি আপনার চুল দেখাবেন না। আমি বলি না আপনার ধর্মের কি আছে, আপনি চুল দেখাবেন না, আপনি চুল নাই দেখাতে পারেন, কিন্তু আপনি প্রমোট করতে পারেন না।
আপনি আমার আমার আমি আমাকে কিভাবে প্রকাশ করবে এটা কিন্তু আপনি আমাকে কিন্তু ডিকটেট করতে পারেন না, বাট দিস ইজ বিং ডিকটেটেড ইন বাংলাদেশ। এখন স্কুল কলেজ সর্বত্র আপনি জানেন কয়দিন আগে একজন টিচারকে বহিষ্কার করা হয়েছে, একজন নারী ইয়েকে বহিষ্কার করেছে কেন জানেন? আমি বলি ঘটনাটা। তিনি এই ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে মানে মেয়েদেরকে বলছে যে ইয়ে কি বলে ক্লাস নিচ্ছিলেন, তখন অল অফ এ সাডেন ইয়ে ওই যে স্কুলের যারা আপনার জানেন না স্কুলের যে নেতা হয় যা স্কুল কি বলে প্রতিনিধিরা আসছে, আয়সা ম্যাডামরে বলছে ম্যাডাম এই যে কি বলে বোরকা পড়তেছে না এরা, আপনি কেন বলেন না? ম্যাডাম বলছে এটা তো তার যার যার অধিকার, যে সে কে বোরকা পরবে কে কে ইয়া পরবে কি যেন এটাকে বলে আমি হিজাব। জানি না, হিজাব, কে হিজাব। হিজাব পরবে হিজাব পরে এটা তো আমার ব্যাপার না। তখন ম্যাডামটা সঙ্গে সঙ্গে ওই এই স্কুলের ছাত্র প্রতিনিধিরা যে বলছে আপনি কেন পড়েন না? ম্যাডাম বলছে কেন আমি তো কোনটা পড়ি, তো হুম। ইয়া পড়ি শাড়ি, কেন আপনি তো হিজাব পড়েন না তাহলে কেমনে ফলো করবে? এই কথা কয়ে তারা বেড়ে গেছে। ম্যাডাম রাগ হয়েছে যে তোমরা আমার ক্লাসের মধ্যে এসে রাগটা দেখেন গেঞ্জামটা কোথায় লাগছে। ম্যাডাম রাগ হয়েছে তোমরা আমার ক্লাসে ডিস্টার্ব করতেছো, তোমরা যদি কাউকে হিজাব পরাইতে হয় বাইরে নিয়ে পড়াও। হুম। এই কথাটাকে ওরা গিয়ে এমন ভাবে প্রচার করছে যে ম্যাডাম আমাদেরকে ইসলাম ধর্মের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মেয়েদেরকে শিক্ষা দিতেছে, ব্যাস। আর কি পুরা স্কুলের ছাত্র এখন বাচ্চারা তো কি বুঝে কি বুঝে না, ম্যাডাম আমাদেরকে নামাজ পড়তে না করছে, ম্যাডাম কিন্তু ওই কথা হয়েছে ম্যাডামের সাথে কিন্তু ইয়ে নিয়ে কিনা বোরকা এই হিজাব নিয়ে, আর সেখানে কিন্তু ম্যাডাম আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দিচ্ছে না অমুক দিচ্ছে না। ম্যাডামের বিচার বসে গেল, বিচার বসার পরে স্কুল কমিটি বৈঠক করলো, স্কুল কমিটি বসে করে ম্যাডামকে সাময়িক বরখাস্ত করে দিল। কারা করলো? চিন্তা করছেন কি? ছাত্র প্রতিনিধি, যে এখনো ছাত্র, মানে স্কুলের, এটা স্কুলের ঘটনা আমি বলছি। তো এইটাই এমন ভাবে বিস্তার করছে বাংলাদেশে। শুধু কি বাংলাদেশে, আমি তো বিদেশেও দেখি, এবং নিজেরা হিজাব করে অন্যদেরকে আবার আহ্বান জানায় যেন তারা একটু বাড়তি ধরেন 70 ইয়ে কি বলে যেন, মানে আর একটু সওয়াব কামাই করলো আর কি, মানে এটা যেন তাদের একটা নেশা, যে আমি নিজে না একজনকে বলার মধ্য দিয়ে সওয়াব কামাই করব। না, নেশা না, আমি আবার বলি এটা গিল্টি ফিলিংস থেকে করে। গিল্টি ফিলিংস থেকে কেন জানেন? আমি আমি কিন্তু সুলতানা আমার জীবন কিন্তু বিদেশে থাকার ইয়ে হয়েছে, ছোটবেলা থেকে বিদেশ থাকছি, আমার ইয়াং এজে থাকছি, তারপরেও থাকছি। আই হ্যাভ সিন হোয়াট দ্যাট মাই ফিলিংস ইজ বাংলাদেশিদের জন্য, বাঙালিদের জন্য। সেটা হলো তারা আহ, দেশের বাইরে এসে নিজেকে নেগলেক্টেড মনে করে, নিজেকে অবহেলিত মনে করে, নিজের কেন আমি ওরকম হইতে পারি না, আমি কেন ডায়নার মতো চলতে পারি না। যখন ডায়নার মতো আর চলতে পারে না, তার পরিবার তাকে চলতে দেয় না, তখন সে হিজাব পড়তে বাধ্য হয়। যখন হিজাব পড়তে বাধ্য হয় তখন সে কিন্তু আরেকজনের উপরে এই আক্রোশটা চাপায়। বিশ্বাস করেন এটা অবদমন থেকে সে কি করে, হ্যাঁ অবদমন থেকে সে এটা করে, সে আরেকজনের উপরে হ্যাঁ তুমি হিজাব সে পড়তে তারে বাধ্য করতেছে, তখন আরেকজনের উপরে চাপায়। এই করতে করতে কিন্তু বাঙালি সমাজ বা বাংলাদেশের মানুষ, আমি অন্য দেশের মানুষের কথা বলবো না, এই হীনমন্যতা থেকে সে একজন থেকে আরেকজনে উৎসাহিত হয়, এবং এক পর্যায়ে এটাকে তারা মনে করে ওকে আমার, সে কিন্তু একই ভদ্র মহিলা বা একই মেয়েটি যখন সুপার স্টোরে কাজ করতে পারে বা যখন আপনার বড় কোনো স্টোরে কাজ করতে যায় তখন কিন্তু ওই 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 স্টোরের ড্রেস কিন্তু পড়তেছে, প্যান্ট এবং শার্ট কিন্তু পড়তেছে, কিন্তু বাইরে আসা সে ওটা পড়তেছে। এটা কারণটা কি? কারণটা হলো সে হীনমন্যতায় ভোগে। হীনমন্যতায় ভোগে এই জন্য আরেকজন, তার মতো আরেকজন যখন এরকম ফ্রি ঘুরতেছে তখন তো খুব কষ্ট লাগে, এই জন্য সে আরেকজনের উপর এটা চাপায়, এই তার সংখ্যা বাড়ায়। এটা আমার মনে হয়। এবং বাংলাদেশিদের এই আচরণটা যদি আপনি আমার দেখা, হ্যাঁ ধরেন ঢাকা ইউনিভার্সিটির আমি আমার দেখা পেট্রো বাংলার কথা আমি বলি, পেট্রো বাংলার কয়েকজন ইঞ্জিনিয়ার সাথে আমার তখন সময় এবং খুব আধুনিক টাইপের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আধুনিক ছিল। তাদেরকে আমি এক জায়গায় বিদেশে পাইছি, হ্যাঁ দেখি যে একেবারে মানে উনি হিজাব মানে কি ওনারা দেখে আমি চিনতে পারি না, উনি আমারে চিনছেন, যেহেতু আমার তো আর হিজাব পরা নাই, আমার চিনতে আমার কাছে আসছে কথা বলার জন্য। তা আমি চিনতে পারি না, চিন্তা তখন বললো আমি অমুক। আমি তো তাহলে আপনার এই অবস্থা কেন? কয় যে কি বলবো, এটার তো কিছু করার নাই, এখানে তো এরকম না চললে সবাই সমালোচনা করে। আমি তাই নাকি? বলে হ্যাঁ সবাই সমালোচনা। আমি বললাম যে এই খাওয়ার অনুষ্ঠানের মধ্যে সমালোচনা কই দেখেন তো কয়জন আছে হিজাব ছাড়া, ট্রু। মানে দাওয়াতে যা আসছে বেশিরভাগ হিজাব, কারণ সমালোচনা করে। সমালোচনা কে করতেছে? যে হীনমন্যতায় ভোগে। আমি কিন্তু জাস্ট সিম্পল এটা আমি সিম্পলি আপনাকে প্রকাশ করলাম হীনমন্যতা থেকে বাংলাদেশে। এটা আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা মেয়ে, সে কখনো নামাজ পড়ে নাই, এখানে আসার পর 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। এটা কি শুধুমাত্র আপনি মুসলমানদের ক্ষেত্রে ধরেন? নো, বিশ্বাস করেন আরো আইডেন্টিটি আছে। ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস। কারণ জান আপনি যদি অন্যান্য ধর্মের কথা বলা, আমি হিন্দু ধর্মের কথা বলতে পারি, আপনি হিন্দু ধর্মের তো মানে হয়তো হিজাব পড়তেছে না,
কিন্তু ধর্ম প্রচার কিন্তু এখানে এসে স্ট্রং হয়ে যাচ্ছে। ওয়েস্টে আসলে সমস্ত ধর্ম তাদেরকে ঝেঁকে বসে, তাদের ঘাড়ের মধ্যে ঝেঁকে বসে যে আমাকে ধর্ম পালন করতে হবে, নাইলে কিন্তু আমার অস্তিত্ব নাই। এই যে অস্তিত্ব নাই থেকে এগুলো করে, আর যারা এটা থেকে বেরিয়ে যায় তারা উদার মানুষ হয়, আর বাকিগুলো কিন্তু ইয়ের মতো, মানে এই যে কি বলে একটা আহ আ- বন্দী, একটা মানসিক ভাবে বলে না, মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়। রাইট। আপনি যে বললেন না একজন আপনার সঙ্গে দেখা হয়েছে, চিনতে পারেননি, ঠিক গতকালই আমার এরকম একটি ঘটনা ঘটেছে। আমার অনেক পরিচিত, তাকে নিয়ে আমি একটা রিপোর্টও বানিয়েছিলাম। তো উনি আমাকে ডেকে সুলতানা বলে ডাক দিচ্ছেন। তো আমি গেছি, পুরা কভার করা, শুধু চোখটা দেখা যাচ্ছে। তো আমি তো চিনতে পারি নাই তাকে। বলে হ্যাঁ, এখন তো আমাকে চিনবাই না, আমি তো অমুক। আমি বলি আপনার এই অবস্থায় আমি কি করে আপনাকে চিনবো, রাইট? তো ওনারা কি ভাবে আমি জানি না, যে উম, ধরেন কি বলবো, মানে এই মানসিকতাকে কি বলে, তারা মনে করে তারা ভালো, মানে ভালো নারী। একটা নারী হিজাব করে মানে তারা ভালো নারী। আমার মনে হয় না, এরা এটা মনে করে যে কি জানে আমাকে কেউ যেন সন্দেহ না করে, আমার জন্য কেউ না করে, আবার অমুক জন আমাকে নিয়ে টিটকারি করতে পারে, তমুক জন, মানে হীনমন্য থাকে এটা করে। ভালো বিষয় না, আমার মনে হয় না যে কেউ এটা তার, সে কোনো না কোনো ভাবে ইনফেরিয়ার মনে করে নিজেকে, সেই ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে বেরোনোর জন্য সেটা করে। আর আমি তো সবসময় বলি, আমাকে না মোল্লারা আবার আমার বিরুদ্ধে হলিয়া জারি করে দেয়। হ্যাঁ, আমি বলি যে ধরেন নগ্নতা যেমন একটা অসভ্যতা, সভ্যতা বিরোধী, ঠিক এরকম আপনি শুধু চোখ বের করে রাখবেন এরকম হিজাব, এটিও এক ধরনের অসভ্যতা বা সভ্যতা বিরোধী। কোনোটির মধ্যেই শালীনতা নাই, মানে আপনি নগ্নতার মধ্যেও শালীনতা নাই, আবার হিজাবের মধ্যেও কোনো শালীনতা নাই। দুটি অশ্লীল পোশাক। এটি শোন, আমি আমার কাছে। আমি আমি আমার ব্যক্তি জীবনের একটা গল্পের কথা বলতে পারি। গল্প মানে কি, আমার মার কাছ থেকে শোনার কথা বলছি। আমার আমার মায়ের পরিবার হলো পীর বংশীয়, মানে সাংঘাতিক রকমের তারা মানে মানে বাইরে যখন যায় তখন তারা মানে হিজাব, তখন তো হিজাবের ব্যাপার ছিল না, তখন হলো বোরকা টাইপের ছিল, হ্যাঁ, এরকম লাগানো বোরকা। তো আমার মা ছিল এরকম। তো আমার মা আমার একবার গল্প করতে গিয়ে বলছে যে ইন্দোনেশিয়া যাওয়ার সময়, ও 68 এর কথা উনি বলছেন, যাওয়ার সময় যখন উনি বোরকা পরে যাচ্ছিলেন, বোরকা পরে উনি কিন্তু প্লেনে উঠছেন, ঠিক আছে? এটা থেকে, ইসলামাবাদ থেকে, তখনকার সময় ইসলামাবাদ মাত্র নতুন হয়েছে আর কি। ইসলামাবাদ থেকে প্লেনে উঠতেছে, তখন ওখানে তাকে এক পাকিস্তানি, তাকে একজন বলছে তুমি কেন এটা পরে এটা পড়তেছো? তখন বলছে এইটা না পড়লে যদি সবাই কি বলে, বলে যে তুমি যদি ইন্দোনেশিয়াতে যাই, ইন্দোনেশিয়া, তখন ইন্দোনেশিয়া সম্পর্কে তারা ব্রিফ করছে যে ইন্দোনেশিয়া হলো মাল্টিকালচারাল একটা দেশ, এবং ওখানে সব ধর্মের মানুষ আছে, তোমার যদি এরকম বোরকা দেখে তারা কিন্তু তোমাকে নিয়ে তোমার দিকেই তাকায় থাকবে, তখন কিন্তু তুমি সমস্যা করবে। মানে যদি তুমি বোরকা পরো তাহলে তোমার দিকে তাকায় থাকবে যে এটা কি জিনিস চাইছে। আমার মা সেই দিন থেকে, আমার মা ইন্দোনেশিয়াতে যতদিন ছিল বোরকা পরে নাই, আমার মা যতদিন বিদেশে ছিল বোরকা পরে নাই, কিন্তু দেশে আসলে আমার মা হয়তো আবার সেটা করছে, সেটা দেশের কারণে তার সে পড়ছে। কিন্তু আমি বুঝাতে পারছি যে জিনিসটা এরা বুঝে না, বুঝতে পারছি। যে তার দিকেই কিন্তু মানুষ তাকায় থাকে। রাইট। আপনি যখনই কিন্তু আমেরিকাতে হিজাব পরে ঘুরবেন, তখন কিন্তু আপনি সুপার স্টোরে যান আর বেস্ট বাইতে যান, আর আপনি যেখানেই যান, হ্যাঁ, আপনি সবাই যদি তাদের দিকে তাকিয়ে থাকে, বুঝছেন? তাকিয়ে থাকে। তো আমার কথা হচ্ছে, ভাই তোমরা যদি এতই মানে এরকমই হিজাব থাকতে চাও, সো তোমরা আমেরিকায় আসো কেন? তোমরা সৌদি আরবে যাও, ওখানে গিয়ে আল্লাহ বিল্লাহ করো, রাইট? সরি না, একটু সৌদি মানে আরবে তো মেয়েরা বোরকা পড়তে চায় না, তারা তো না, বোরকার বিরুদ্ধে সংগ্রাম করতেছে, তারা তারা বোরকা পরে না, এবং তারা সন্ধ্যার পরে তারা গাড়ি চালায়, হ্যাঁ, তাদেরকে দেখা যায় না বলে তখন রাইট। তারা বোরকা এখন টোরকা ছেড়ে তারা গাড়ি চালায়। যাই হোক, আজকে আমরা এটা নিয়ে কথা বলতে কিন্তু চাই নাই। আপনি আপনার ছোটবেলা কেটেছে ইন্দোনেশিয়াতে, আমরা জানি। কিন্তু আমি যেটা আপনার কাছে আজকে জানতে চাই, আমরা জানি যে ইন্দোনেশিয়া খুব উত্তপ্ত হয়ে উঠেছে। ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ, যদিও সংখ্যাগত দিক থেকে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে ইন্ডিয়াতে, মানে ভারতে, যাকে আমরা হিন্দু রাষ্ট্র বলি, হিন্দুস্তান বলি। সেইখানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে। কিন্তু রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম বসবাস করে ইন্দোনেশিয়াতে, সেজন্য বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। মাত্র 2-1 বছর আগেই সেখানে এরকমই একটি কালার বিপ্লবের মাধ্যমে তাদের কি বলে পূর্ব তৈমুর কে আলাদা করে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানো হয়েছে, আপনি জানেন। সেখানকার ঘটনাটা কি, এবং অনেকেই বলেন এর সঙ্গে বাংলাদেশের কালার রেভলিউশনের একটা থিওরিটিক্যাল সম্পর্ক আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। একজন একজন লেখক একটা লেখা লিখেছেন এরকম, যে সকল কালার রেভলিউশনের একটা ক্যারেক্টার আছে, 3টা ইমেজ কাজ করে।
একজন লেখকের লেখা বলছি, 3টে ইমেজ তারা, সে যখন মিডল ইস্ট এগুলোর উদাহরণ নিয়ে তারপর সে একটা গল্প লিখছে যে সে কিভাবে দেখে আর কি, পুরো গল্পটার মধ্যে তার, সে বলছে 3টে ইমেজ আছে। নাম্বার 1 ইমেজ কমনলি আপনি দেখবেন, একজন লোক অল অফ একটা ছেলে অথবা মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে, বয়স্ক না কি মানে কম বয়স্ক, বেশিরভাগই কম বয়স্ক, পারলে অল্প বয়স্ক, এরকম একটা ফিগার থাকবে, যে ফিগারটা আইদার কিল্ড হবে অথবা অত্যাচারিত হবে অথবা কিছু একটা হবে, কোন একটা ঘটনায়। এটা একটা প্রতীকী, মানে একটা ইমেজ তৈরি করে তারা, যে এরকম একটা ইমেজ, এরকম একটা নিরীহ লোক কি বলে মেরে ফেলা হইলো তাকে। এবং সেখানে আরেকটা ইমেজ তৈরি করা হয় যে কিরকম, দেখবেন যে পুলিশ, ও গল্পের মধ্যে লিখছে যে পুলিশ এরকম লম্বা করে সব গিয়ে অ্যান্টি প্রোটেস্ট গিয়ার টিয়ার নিয়ে পুলিশ ওখানে দাঁড়ায় আছে, পিস্তল টিস্তল রাইফেল টাইফেল নিয়ে দাঁড়ায় আছে, যে এখনই হামলা করবে তারা, কিন্তু সেখানে কিন্তু মানুষ একটা। তো এরকম একটা ইমেজ তারা তৈরি করে, এবং এক পর্যায়ে দেখা গেল যে ওই লোকটা মারা গেল, সে কেমনে মারা গেল এটার আর কোনো উত্তর পাওয়া যায় না, কেউ উত্তর দিতে পারে না। তিয়ানানমেন স্কোয়ারেরও কিন্তু ওই যে ছাত্রটাকে মারা হয়েছিল বলা হয় ট্যাঙ্কের নিচে করে, কিন্তু এখন পর্যন্ত পশ্চিমা গণমাধ্যম কিন্তু প্রকাশ করতে পারে না সে কিভাবে মারা গেছে, বলা নাই কিন্তু। কিন্তু দেখেন একটা ফিগার, হংকং এর সেম ফিগার, ইউক্রেনের সেম ফিগার, আপনার যে বাংলাদেশে দেখেন ওই যে আবু সাইদ একটা ফিগার, এদিকে মুগ্ধ আর একজন ফিগার, একটা একটা ফিগার, কিন্তু খেয়াল করে দেখেন ওখানে কিন্তু পুলিশ এরকম গিয়ার করে দাঁড়ায় আছে। আমি কেন ওই গল্পটার সাথে মিলায় দেখেন, ইন্দোনেশিয়া তো সেম, ইন্দোনেশিয়া তো একজন আপনি 31শে আগস্ট যখন সব ঠান্ডা হয়ে গেছে, 31, আমি ঘটনাটা বলি তাইলে আপনি বুঝতে পারবেন, আমি গল্পটার সাথে মিলানোর জন্য, গল্পটা বললাম এই জন্য মিলানোর জন্য। 31 আগস্ট ঠান্ডা হয়ে গেছে, রেল স্টেশন ঠান্ডা, বাস স্টেশন ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা, মোটামুটি কাম ডাউন হয়েছে 31 এর আগে, কিন্তু বিক্ষোভে অনেক কিছু হয়েছে, কিন্তু এটা কাম ডাউন হয়েছিল। 31 রাতের বেলা কি হয়েছে জানেন? 31 রাতের বেলা একটা গ্রুপ অল অফ এ সাডেন তারা এই বিভিন্ন জায়গাতে হামলা শুরু করলো, বিভিন্ন জায়গাতে, সেটা কি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। দেখেন বাংলাদেশে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে হামলা, আপনার সরকারি ইনস্টিটিউশনে হামলা, রেলের উপর হামলা, ওখানে বাসের ইন্দোনেশিয়া কিন্তু বাসে হামলা, অমুক জায়গায় হামলা, তমুক জায়গায় সরকারি প্রতিষ্ঠানে হামলা শুরু হয়ে গেল। আর হামলা শুরু হওয়ার পর কিন্তু এই হামলার মধ্যে যখন একটা ছোট্ট গোষ্ঠী কিন্তু এই হামলাটা শুরু করে, তখন কিন্তু ওই যে বিক্ষুব্ধ যারা ছিল, এতদিন পর্যন্ত যারা ক্ষুব্ধ ছিল, যাদেরকে ঠান্ডা করা হয়েছে, তারা কিন্তু আবার মাথা চাড়া দিয়ে ওঠা, হ্যাঁ না আমাদের দাবি এখনই আদায় হতে হবে। তারা কিন্তু তাদের দাবি মানছে, কিন্তু মানার পরে এখন এই যখনই রাতের বেলা 31 আগস্ট রাতের বেলা এই ঘটনা, পরের দিন সকালবেলা 1 সেপ্টেম্বর পুরা ইন্দোনেশিয়া কাঁপে উঠলো যে না আমরা মানি না, আমাদের দাবি এখনই মানতে হবে, এখনই এটা বলতে হবে, তখন এখনই রাষ্ট্রপতিকে এটা বলতে হবে, তখনই এটা বলতে হবে, তখন এই যে শুরু হয়ে গেল, মানে এক্সট্রিম, এই এক্সট্রিমটা ফুয়েলিং করে এই যে ওই গল্পটার মতো 3টে ইমেজ দিয়ে করে। একটা হলো পুলিশকে মনস্টার বানানো হয়, একটা হলো একটা ফিগার বানানো হয়, কোথাও মহিলা বা মেয়ে, মহিলা না মেয়ে অথবা ছেলে, স্টুডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে, এবং এরকম একটা ছোট্ট একটা ইনভেস্টিগেশন। বাংলাদেশে তাই হচ্ছে, এখন ইন্দোনেশিয়াতে কিন্তু তাই, এখানেও একটা ডেলিভারি বয়কে কিন্তু ওই যে পরের দিন যখন 1 তারিখে যখন সারা ইয়েতে হচ্ছিল, তখন এই ডেলিভারি বয়টা সে কিন্তু আন্দোলনকারীরা, এই ডেলিভারি বয়টা ডেলিভারি দিয়ে ফিরতেছিল, অল অফ এ সাডেন সে ওই যে পুলিশের পুলিশ ওখানে যখন বিক্ষোভকারীতে বাধা দিচ্ছে, সেখান থেকে সে রাস্তা পার হচ্ছিল। তো পুলিশ তো বিক্ষোভকারীদের উপরে যে ইয়া মারতে মারতে, টিয়ারশেল মারতে মারতে আগাচ্ছিল, ওই সময় ওই ছেলেটা ওর সামনে পড়ে যায়, এবং ওই ছেলেটা একদম সঙ্গে সঙ্গে যে এই একটা প্রতীক তারা পেয়ে গেল। এই প্রতীকের পরে কিন্তু আজকে এখন লঙ্কা কাণ্ড, আপনি প্রত্যেকটা ইয়াতে রেভুলেশন, হংকং এ সেম ঘটনা ঘটাইছে, হংকং এ কিন্তু সেম ঘটনা ঘটেছে। বাংলাদেশের তো আমি বাংলাদেশে একটা প্রেক্ষাপট, কিন্তু ওদের স্টাইলটা তখনই বুঝতে পারবেন এটা ডিপ স্টেট জড়িত। ওই ওই লেখক এটাই বলছেন যে পৃথিবীর সব জায়গায় যখন এরকম কিছু হবে, তখন এরকম যখন ফিগার, 3টা ফিগার পাবা, যে পুলিশ এখানে মনস্টার, এখানে একজন নায়ক আছে, যে নায়কটা বাচ্চা, বয়সে বাচ্চা, ছেলে অথবা মেয়ে, এবং কিল্ড হবে, এবং কিল্ড হবে, একটা কিলিং লাগবে তাদের। সো এই 3টে ইমেজ যখন তৈরি হয়, তখন কিন্তু পুরো দেশটাকে নড়বড় করে দেয় কারা, ওই ডিপ স্টেটের টাকায়। ইন্দোনেশিয়ার, বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা সবাই জানি, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে সেম ঘটনা। আপনারা যদি বলি যে ইন্দোনেশিয়াতে ওপেনলি এনইডি, ন্যাশনাল এন্ডাউমেন্ট ফান্ড, যেটা কি বলে এনইডি, ন্যাশনাল এন্ডাউমেন্ট, এনইডি ওর কি জানো নামটা, ন্যাশনাল এন্ডাউমেন্ট ফান্ড, যেটার মাধ্যমে ধরেন ওপেন সোসাইটি সারা দুনিয়াতে ডিপ স্টেটের টাকাটা বিতরণ করে, বাংলাদেশেও কিন্তু তারা তাই করেছে।
ওপেন সোসাইটি এই ফান্ডের মাধ্যমে এবং ইউএসআইডির টাকা, ওরা ওপেন সোসাইটি কিন্তু ইউএসআইডি কেও টাকা দেয় এই কাজগুলি করার জন্য। এখানেও সেম ঘটনা হচ্ছে। ইন্দোনেশিয়াতে এটা ইনভেস্টিগেট করে বের করছে যে এরা, আমি যদি আমার ডায়েরিটা একটু বের করি, কোথায় কোথায় ফান্ড করছে শুনলে আপনি আশ্চর্য হবেন। ওরা নাম পর্যন্ত বের করে ফেলছে যে কোথায় কোথায় ফান্ড করছে। আমরা বাংলাদেশে এখন এটা বের করতে পারেনি, কিন্তু বাংলাদেশে বের হচ্ছে, আমরাই তো বের করছি, অনেকগুলো নাম আমরা বের করছি। আমাদের ডেইলি স্টারের নাম আমি বলছি না, ডেইলি স্টারের নাম আছে ওর মধ্যে, টাকা নিচ্ছে যে বাংলা সাংবাদিকদের একটা গ্রুপ টাকা নিয়েছে। তারপরে এই যে অনেকগুলো, এই যে আদিলের প্রতিষ্ঠান টাকা নিয়েছে, এই যে সুজন টাকা নিয়েছে, সবাই কিন্তু টাকা নিয়েছে। সুলতানা কামালের প্রতিষ্ঠান টাকা নিয়েছে, প্রত্যেকটা লোক টাকা নিয়েছে না। কেন? লিস্ট আছে তো, আপনি যদি চান আমি আপনাকে আবার খুঁজতে হবে, আমাকে লিস্ট আছে কে টাকা নিয়েছে। ডেইলি স্টার পর্যন্ত টাকা নিয়েছে। না, ডোনাল্ড ট্রাম্প যে বলছিলেন যে $29 মিলিয়ন, ওটা হলো ইউএসআইডির ফান্ড। হ্যাঁ, ওটা ইউএসআইডি ফান্ড, কিন্তু ইউএসআইডি কে কিন্তু ওপেন সোসাইটি আলাদা করে ফান্ড করে এইসব দিকে টাকা দেওয়ার জন্য। সেটা ইউএসআইডি গভর্নমেন্টের একটা ফান্ড, আবার ওপেন সোসাইটি থেকে একটা ফান্ড পায়। এটা হলো অতিরিক্ত ফান্ড, যে ফান্ডটা কেউ দেখে না, গভর্নমেন্টেরটা দেখা যায়। মানে ট্রাম্প যখন দাবি করছে $27 মিলিয়ন, তার কিন্তু আপনি লুকাইতে পারেন নাই, কিন্তু ওপেন সোসাইটি তার বাইরে কিন্তু আলাদা ফান্ডিং করে। ঠিক আছে, এই ইন্দোনেশিয়াতেও তাই করছে। ওদের একটা প্রতিষ্ঠান নাম আছে কুরাওয়াল ফাউন্ডেশন। ওদের যেগুলোর মাধ্যমে ওপেন সোসাইটি বা ন্যাশনাল এন্ডাওমেন্ট ফান্ড, যেটা আমেরিকান, ওরা কোথায় কোথায় করছে। এনইডি, ন্যাশনাল এন্ডাওমেন্ট ডেভেলপমেন্ট ফান্ড, সরি নামটা হলো এনইডি ফান্ড। হ্যাঁ, এই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফান্ডকে ফাইন্যান্স করে কে? সিআইএ, তাদের স্টেট ডিপার্টমেন্ট। এরা এদেরকে ফান্ড করে। এদের ফান্ড করে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, সরোসের। হ্যাঁ, জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এদেরকে ফান্ড করে। সাইফুল ভাই কোথায় চলে গেলেন? এই সেই অনেক কিছু ইন্ডিপেন্ডেন্ট টিভিতে অনেক কিছুতে তারা ফান্ড করে। এখানে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যেটা করছে সেটা হলো কুরাওয়াল ফাউন্ডেশন নামে একটা আমেরিকান একটা অর্গানাইজেশন আছে, যেটা একটা এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, কিন্তু ইন্দোনেশিয়া বেসড বাট আমেরিকান। এর মাধ্যমে তারা ফান্ড করে। এমন কি জানেন, আপনি গুগলকে ব্যবহার করেছে ইয়াতে, গুগল নিউজ ইনিশিয়েটিভ যে ইয়েটা আছে না, গুগল নিউজ ইনিশিয়েটিভ, সেটা যে আমেরিকান অংশটা আছে, সেই আমেরিকান অংশের মাধ্যমে এরা ফান্ড করছে। তারপর হচ্ছে মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড নামে একটা ফান্ড আছে, এইটাকে ফান্ড করছে। অল আর দি প্রজেক্টস অফ জর্জ সরোস, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। এরা একই সময় এই জিনিসগুলো করে। যখন তারা স্পার্ক ঘটাতে চায়, তখন অল অফ এ সাডেন এমন ভাবে ফান্ড করবে সারা দেশে আপনি নাড়াচাড়া পাবেন। ইন্দোনেশিয়াতে তাই হয়েছে। আপনার ওদের প্রেসিডেন্ট, আপনি বলতে পারেন এটা কেন হয়েছে, কেন করে ফান্ড যে আমেরিকান, এতে কোনো সন্দেহ নেই, ওরা নিজেরাই স্বীকার করতেছে। এবং তাদের প্রেসিডেন্ট প্রভু সে নিজেও বলছে যে আমাদের দেশটা এমন একটা দেশ, যে দেশে আমরা আমাদের ভিন্ন মতকে ভিন্ন খাতে ব্যবহার করি, ভিন্ন মতকে আমরা সন্ত্রাসী কাজে ব্যবহার করি, আমরা ভিন্ন মতটা ভালো কাজে ব্যবহার করি। সে কিন্তু বলছে সে। এবং এখানেও একটা মজার ঘটনা, শেখ হাসিনা যেরকম হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসছে, এখানেও কিন্তু ওই প্রেসিডেন্ট সাহেব কিন্তু আহতদের দেখে আসছে। সেটাও কিন্তু তার জন্য খারাপ হয়েছে। আহতদের দেখে উনি কথাবার্তা যা বলছেন, এটা তাদের পছন্দ হয়নি। আমাদের শেখ হাসিনাটাও পছন্দ হয় না। সারা দুনিয়াতে কিন্তু তাই, এরা একই স্টাইল, একই ইমেজ তৈরি করে মানুষের মধ্যে, যে ইমেজটাতে মানুষ ক্ষুব্ধ হয়। তো জাদুটোনা করতে পারেন না কি বিষয়? না, এটা হিউম্যান বিহেভিয়ার বলা। ওই লেখকের কথা হলো এটা হিউম্যান বিহেভিয়ার। আপনি এমন একটা মানুষের মনোজগৎটা এমন, সে কিন্তু ইনোসেন্ট কারোর উপর হামলাটা পছন্দ করে না। সো এখানে একটা ইনোসেন্ট ফিগার আনা হয়, যেন এখানে আবু সাইদ একটা ইনোসেন্ট ফিগার। সে তো খালি হাতে এরকম দাঁড়াইছিল, তার সে তো কোনো অস্ত্র নিয়ে দাঁড়ায় নাই। যেমন ধরেন মুগ্ধ পানি বেচতেছিল বা পানি ছিল, তাকে দাঁড় করানো হয়েছে, তাকে মেরে ফেলানো হলো। এইখানেও কিন্তু একটা ডেলিভারি বয়, মানে ইনোসেন্ট একটা কাজ করে খায়। এটার সাথে ভাই মূল আন্দোলন শুরু হয়েছিল কি জানো? পার্লামেন্ট সদস্যদের বাড়ি ভাড়া বাড়ানো নিয়ে আন্দোলনটা, সেখান থেকে কি করে এই আন্দোলনে যায়। এই জন্যই ওই পুরো দেশে ইনফ্লেশন কাজ করছে, অর্থনৈতিক মন্দা চলতেছে। সেই পরিপ্রেক্ষিতে মানুষ যখন অর্থনৈতিক কষ্টে আছে, সেই পরিপ্রেক্ষিতে যখন মেম্বার অফ দ্য পার্লামেন্টের বেতন ভাড়াটা বাড়ানো হলো, মানুষ এতে ক্ষুব্ধ। বাসা ভাড়া বাড়ানো হলো $3000 মতো, রাইট, তাতে করে মানুষ ক্ষুব্ধ হলো। ওকে, বুঝতে পেরেছি। তো দেখেন এইখানে কি করছে তারা, এইখানে হলো এখানে উদ্দেশ্যটা কি, এখানে কেন এই কাজটা করলো? এইটা কারণ হলো বাংলাদেশের যে কাজে আমেরিকা শেখ হাসিনাকে ম্যানেজ করতে পারছিল না, ওখানেও কিন্তু ওদের প্রেসিডেন্টকে ম্যানেজ করা যাচ্ছে না। ওই প্রেসিডেন্টের উপরে তাদের ক্ষোভ। প্রেসিডেন্ট কিন্তু সুহার্তোর নাতি বা সুহার্তোর ছেলে,
প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্টের সাবেক 30 বছর ধরে যে দেশ শাসন করছে তার ছেলে বা নাতি এরকম হবে। তো এই এই লোকটার বিরুদ্ধে তাদের অভিযোগটাকে উঠাইছে এখন। সেটা হলো তিমুর লেস্তের স্বাধীনতা আন্দোলনের সময় ইন্দোনেশিয়া যখন এটা অকুপাই করে, ইন্দোনেশিয়া যখন এটার উপর দমন পীড়ন চালায়, তখন এর খারাপ ভূমিকা ছিল। এখন সে এর আগে কবে জেনারেল ছিল, কবে কি ছিল, তখন তো রিটায়ার করে সে রাজনীতিতে এসছে, রাজনীতিতে এসে সে কিন্তু প্রেসিডেন্ট হয়েছে। খুব সম্ভবত সুহার্তোর ছেলে। তো সুহার্তো সে ছেলে না নাতি? ছেলে না নাতি? আচ্ছা, আচ্ছা, যাই হোক, হ্যাঁ আমিও ভুলে গেছি। তো সে সে কি না, সুহার্তো তো 98-এ ক্ষমতাচ্যুত হয়েছে, তো এর ছেলে হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, ধরেন নাতি হলো। মেঘবতী যদি মেয়ে হয়ে থাকে সুকর্ণ, তাহলে এও কিন্তু ছেলেই হবে, ঠিক আছে? তো যাই হোক, তার ইস্ট তিমুর আন্দোলনের সময় ইন্দোনেশিয়া দমন পীড়ন চালিয়েছিল। সে সময় সে জেনারেল ছিল নাকি, এরকম একটা হয়েছে। তো সেই জেনারেল থাকা অবস্থায় ওখানে অত্যাচার চালাইছে। এটা হলো তার বিরুদ্ধে কমন অভিযোগ। এখন পুরা কি করছে, তিমুরের প্রতি সিম্প্যাথাইজ সকল খ্রিস্টানরা মহাখাপ্পা ওর উপরে, হ্যাঁ তুমি এই সময় আমাদের তিমুরের উপরে তুমি অত্যাচার করছিলা। সো তারে একটা জায়গা অভিযুক্ত করছে। 2 নম্বর অভিযোগটা কি, তার আমলে এসে সে গত বছর জিতছে, কিন্তু তার আমলে কিন্তু ইন্দোনেশিয়া ব্রিক্সে আসছে। ওই যে কি না, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, এরকম কয়েকটা ব্রিক্স যে ন্যাশনাল যে একটা অর্গানাইজেশন হয়েছে, সে অর্গানাইজেশন ও মেম্বার হয়েছে। এবং আমেরিকা বলছে তুমি এটার মেম্বার হইতে পারবো না, কিন্তু সে এটা শোনে নাই। সে সাউথ এশিয়ান ফার্স্ট সাউথ এশিয়ান নেশন, যে আসিয়ান নেশন যে ব্রিক্সে জয়েন করছে। এবং মজার ব্যাপার, কখন গেঞ্জামটা বাঁধালো, ওই সময় গেঞ্জামটা বাঁধানো হলো যে সময় এই প্রেসিডেন্টটা চায়না যাওয়ার কথা ছিল। ওই যে 3 নেতা যেখানে আসছে, শি, মোদি, তারপরে পুতিন, এই এসসিও সম্মেলনে কিন্তু এই এই প্রেসিডেন্টের কিন্তু যাওয়ার কথা ছিল। এই গেঞ্জাম করায় তারা কিন্তু ওখানে যেতে দেওয়া হয় নাই। প্লাস তাকে সে যেন কোনোভাবে চায়নার পক্ষে না যায়, এই জন্য ট্যারিফের ব্যাপারে তার সাথে কথা বলছে। তুমি যদি চায়নার সাথে তুমি না থাকো, তাহলে তোমার ট্যারিফ কমানো হবে, এই করো, অনেক রকম শর্ত দিচ্ছে। কিন্তু এই লোকটা একটু স্বাধীনচেতা, সো তাকে রাখা যাবে না, তারে সরাইতে হবে। কারণ সে যদি থাকে, সে এটা চায়নাপন্থী হয়ে যাবে। সো আমেরিকা এই চায়নার পক্ষের একটা লোক এখানে দেখতে চায় না। ব্রিক্সে জয়েন করছে, এটা চায়না দেখতে চায় না। মূল ঘটনাটা কিন্তু ওইটা হলো অক্ষয় শক্তি, মানে তাদের করায়ত্ত করার জন্য যা যা করা দরকার তা তারা করে। মাঝখানে ব্যবহৃত হয় কে, ইনোসেন্ট মানুষ, যার মস্তিষ্ককে ব্যবহার করে এই ক্ষমতা দখলের লড়াই বা ক্ষমতাচ্যুত করার লড়াই। সর্বত্র তাই হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে যা করছে, এই লোকটার ক্ষেত্রে একই রকম ঘটনা। যদিও লোকটার খুব ভালো, এখানেও কিন্তু লোকটা বলছে যে আমি কিন্তু ইয়ে করবো না, আমি কিন্তু সরে যাবো না, আমি কিন্তু দমন করে ছাড়বো। আরো একটা জিনিস বলছে, যেটা দুটা মিলা ওই যে লেখার মধ্যে আসছে, মজার একটা লেখা। সেই লেখা বলছে যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের মতো যে এই দেশগুলো সবসময় গসিপে বিশ্বাস করে। হ্যাঁ, এইখানেও কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক এবং এটা ব্যবহৃত হয়েছে এই আন্দোলনের মধ্যে। বাংলাদেশে কিন্তু তাই হয়েছে। এবং আমরা গুজবে বিশ্বাস করি, ওখানেও কিন্তু গুজবে বিশ্বাস করে। ইন্দোনেশিয়াতে কিন্তু মানুষ সাধারণত খুব গুজবে বিশ্বাস করে। মানে আপনি যখন যেটা প্রকৃত না, এটা যদি আপনি তার সামনে দাঁড় করায় দেন যে এরকম একটা ঘটনা আছে, সে বিশ্বাস করে ফেলে। সরল বিশ্বাসী, বাঙালির মতো সরল বিশ্বাসী। এবং এই কাজগুলো তারা ব্যবহার করা হলো বেসিক্যালি ওই দেশ এবং ওই মানুষের চিন্তা চেতনার জগৎকে ব্যবহার করে। রাইট, আসলে সাইকোলজিক্যাল প্যাটার্ন, একটা জাতির যে একটা জাতির মনস্তত্ত্ব থাকে, সেই মনস্তত্ত্ব গবেষণা করে সেইটার উপর প্ল্যান করে তারা পুরোটা জিনিস বাস্তবায়ন করে। যে কারণে বাংলাদেশের ঘটনাকে অনেকেই বলেছেন যে ওয়েল রিটেন অ্যান্ড ওয়েল ইমপ্লিমেন্টেড। আরেকটা জিনিস বলছে কি জানেন, ইন্দোনেশিয়াতে একটা ইয়ের মতো আছে, ইন্দোনেশিয়াতে বলা হয়েছে গুজব বিদ্যুতের চেয়ে দ্বিগুণ গতিতে ছড়িয়ে যায়, যেটা বাংলাদেশেও কিন্তু তাই। রাইট। এখন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে না হয় আমরা জানি যে তারা আমাদের সেন্ট মার্টিন চায়, তারা আমাদের চট্টগ্রাম বন্দর চায়, তারা এইখানে এই অঞ্চলে তাদের একটা ফুটপ্রিন্ট চায়। ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, তাই তো। তারা চায় না যে ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্য হয়ে চায়নার সাথে খাতির করুক। চায়না থেকে তাকে দূরে রাখতে হবে। সো চায়না থেকে দূরে রাখার জন্য যা আপনি দেখেন, পাকিস্তানকে চায়না থেকে দূরে সরাইছে না আমেরিকা। এটা লেটেস্ট আপনি ঘটনা বলে জানেন কিনা জানি না, চায়না কিন্তু ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের এই যে মার্কিনের ঘেঁষা হয়, যে ট্যারিফ কমানোর কারণে তারা কিন্তু আমেরিকার কাছে খুব খাতির টাতির পাইছে। এবং এইটার কারণে চায়না কিন্তু তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রজেক্ট সিপ্যাক,
মানে পাকিস্তান চায়না যে করিডোর, ইকোনমিক করিডোরের যে প্যাক, ওখান থেকে কিন্তু চায়না নিজেকে তার একটা বিশাল প্রজেক্ট, আপনি প্রজেক্টটার নামও আমি বলতে পারবো, আমার কাছে আছে, মানে একটু যে 1 মিনিট আমি আপনি প্রজেক্টটাতে থেকে তারা নিজেকে উইথড্র করে নিচ্ছে চায়না, কারণ পাকিস্তানকেও কিন্তু তারা একই কাজ করেছে। হ্যাঁ, এটার নাম হলো, এই প্রজেক্টটা হলো 6.5 বিলিয়ন ডলারের প্রজেক্ট। একটা 1727 কিলোমিটারের একটা প্রজেক্ট, করাচি থেকে পেশোয়ার পর্যন্ত একটা রেল রোড করাচিতে, এবং মানে সাউথে করাচি আর ওয়েস্ট নর্থে হলো পেশোয়ার, এই লম্বা বিশাল জায়গাটাতে এটা চায়না ইনভেস্ট করার কথা ছিল। এদের বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ প্রজেক্টের মধ্যে মেইন লাইন 1 নামে এই প্রজেক্টটা পড়েছে। চায়না পাকিস্তানের এই যে আমেরিকা প্রীতি দেখে চায়না এখান থেকে নিজের উইথড্র করে নিয়ে গেছে। এবং এখন আমেরিকাকে কেন চায়না থেকে সরাই নিতে হয়েছে? আমেরিকা আশ্বাস দিয়েছে ইয়েকে, পাকিস্তানকে, যে তোমরা যদি চীনের কাছ থেকে সরে আসো, তোমাদের এই টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কি চিন্তা করতে হবে না? আমরা তোমাকে টাকা পাইয়ে দেবো। এখন এডিবির কাছ থেকে $2 বিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকা, অমুক জায়গা থেকে টাকা তারা নিয়ে দিবে। চায়না কিন্তু তাদেরকে এখনো সতর্ক, এই গত কয়েকদিন আগে সতর্ক করেছে, তোমরা আমাদের ইনস্টলমেন্ট দিতে পারো না। চায়নার কাছে কিন্তু পাওয়ার অ্যান্ড ডেভেলপমেন্টে পাকিস্তানে প্রায় $1.5 বিলিয়ন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে, যেটার ইনস্টলমেন্ট পাকিস্তান দিতে পারে না। ইনস্টলমেন্ট দিতে হলে আমেরিকার কাছ থেকে টাকা আনতে হয়। তখন চায়না বলছে তোমরা আমার ইনস্টলমেন্টে দিতে পারো না, তুমি কেন এর কাছে যাচ্ছ? কারণটা কি? কারণ হলো তাকে এখান থেকে সরাই নিয়ে, চায়না থেকে সরাই নেওয়া। চায়না বলছে গো, আমি তোমার এখানে ইনভেস্ট আর করবো না। এবং চায়না উইথড্র করে গেছে। এবং প্রথমবারের মতো একটা ইনিশিয়েটিভ থেকে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে চায়না পৃথিবীর কোথাও থেকে কিন্তু সরে নেই। ফর দি ফার্স্ট টাইম ইন দেয়ার এই প্রজেক্টের লাইফের মধ্যে প্রথমবার মতো পাকিস্তান থেকে সরে গেছে। কেন? পাকিস্তানকে আমেরিকা ওই যে ট্যারিফ কমায় দিয়া তারা কোলে নিয়ে ফেলছে চায়না থেকে সরানোর জন্য। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং। এটা হলো আমাদের দেশ বলে কথা না। বাংলাদেশের সাথে পাকিস্তানে কেন খাতির হচ্ছে? জাস্ট বিকজ অফ দিস। আমেরিকা এই লবিংটা করে দিচ্ছে যে তোমরা দুজন খাতির থাকো, আমরা ইন্ডিয়াকে দমন করে। কিন্তু মাঝখানে দেখা যায় ইন্ডিয়া পিছলা মাছের মতো বেড়ে গেছে। এখন আবার মোদি সাহেব বললো, আপনি নিশ্চয়ই দেখছেন একটা মোদি, একটা সোশ্যালের মোদি কি বলছে জানেন? বলছে আমার বন্ধু মোদি আমার কাছ থেকে দূরে সরে গেল, ভালো থাকো মোদি। হ্যাঁ, চায়নার কাছে চায়নার কোলে চলে গেছে, তুমি ভালো থাকো।